নমস্কার। বিজ্ঞান ও প্রযুক্তি অনুষ্ঠানের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ২৮শে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস। এই দিবসের গুরুত্ব, তাৎপর্য এবং আগামী দিনে ভারতবর্ষের বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে কী পরিকল্পনা রয়েছে, এসব নানান বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আর এই আলোচনায় অংশ নিতে আজকে আমার সঙ্গে ডিটি ত্রিপুরা স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিদ্যুৎ ভট্টাচার্য, অ্যাসোসিয়েট প্রফেসর, ফিজিক্সের ডিপার্টমেন্ট, টিআইটি আগরতলা। আপনাকে নমস্কার। স্বাগত। নমস্কার। আমরা জাতীয় বিজ্ঞান দিবস নিয়ে আলোচনা করছি। এই দিবসের তাৎপর্য বা গুরুত্ব নিয়ে কিছুটা জানতে চাইছি। এই দিবসের যে তাৎপর্য তার নামের মধ্যেই লুকিয়ে আছে জাতীয় বিজ্ঞান দিবস। মানে বিজ্ঞান আমাদের যে ভারত সরকার বিজ্ঞানের প্রচার প্রসার এবং বিজ্ঞানে আমাদের কি উদ্ভাবন হচ্ছে অথবা ভারতবর্ষে এখন বিজ্ঞানে কি অগ্রগতি হচ্ছে এবং বিজ্ঞানের কি মানে আমাদের সাধারণ জীবনে দৈনন্দিন জীবনে তার উপযোগিতা কি, প্রয়োগ কি, এইগুলোকে সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্যে এই দিনটাকে বিশেষভাবে উদযাপন করা হয় জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে অথবা ন্যাশনাল সায়েন্স ডে। আচ্ছা, এই যে আপনি বললেন বিজ্ঞান দিবস হিসাবে উদযাপন করা হয়, বেছে নেওয়া হলো এই ২৮শে ফেব্রুয়ারি তারিখটাকে, কেন সেটা? এই ২৮শে ফেব্রুয়ারি এটা একটা ঐতিহাসিক দিন। কেন এটা একটা ঐতিহাসিক দিন? কেন কি আমাদের পদার্থবিজ্ঞানী স্যার সিভি রামন, চন্দ্রশেখর ভেঙ্কটরামন, উনি এক যুগান্তকারী আবিষ্কার ২৮শে ফেব্রুয়ারি ১৯২৮-এ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর কাল্টিভেশন অফ সায়েন্স যাদবপুরে উনি করেছিলেন এবং ১৯৩০-এ উনি এই আবিষ্কারের জন্যই নোবেল প্রাইজ পেয়েছেন। তো এই দিনটাকে মনে করার জন্য এবং ভারতীয় একজন পদার্থবিজ্ঞানী তার যে অসাধারণ সাফল্য এটাকে আমরা মনে রাখার জন্য এবং উদযাপন করার জন্য এই দিন ২৮শে ফেব্রুয়ারিটাকেই বেছে নেওয়া হয়েছে। আচ্ছা, তারপর থেকে আমরা এই দিনটাকে মনে রাখার জন্য এখন আমরা সেই দিনটাকে জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে সেলিব্রেট করছি। অ্যাকচুয়ালি ২৮শে ফেব্রুয়ারি ১৯৮৬ আচ্ছা, প্রথম আমাদের ন্যাশনাল সায়েন্স ডে উদযাপন হয়েছে। তারপর থেকে প্রতি বছরই হচ্ছে সেটা। তো প্রতি বছরই তো কোনো না কোনো থিমকে বেসড করে সেটাকে উদযাপন করা হয়ে থাকে। আসলে এইবারের যে থিমটা যে রয়েছে তার বিশেষ ফোকাস এরিয়াসগুলি কি কি? এইবারে তো থিম এক্স্যাক্টলি এখনও ডিক্লেয়ার করা হয়নি, কিন্তু যে ফোকাস এরিয়া সেগুলো কথাবার্তা হয়েছে এবং অনেক জায়গাতেও দেখা গেছে। তো এর মধ্যে ৪টা জিনিসকে এইবারের ফোকাস করা হয়েছে। প্রথমেই হলো সায়েন্স ফর সাস্টেনেবিলিটি। তো বিজ্ঞান যে আবিষ্কার করে অথবা বিজ্ঞান যে প্রয়োগ আমরা করি সেটা সাস্টেনেবল হতে হবে। মানে এমন না যে এই মুহূর্তেই করলাম আর তারপরে এটাকে আর সাস্টেন করা গেল না। এটা যদি আমরা করি তাহলে এটাকে চালিয়ে নিয়ে যেতে হবে, সেটা একটা। আরেকটা হলো সায়েন্স ফর গ্লোবাল ওয়েলবিং। মানে বিজ্ঞান শুধু আমাদের জন্যই না, পুরো পৃথিবীর জন্যেই একটা উপকারিতা এবং একটা শুভ সন্দেশ নিয়ে আসবে। আমাদের জন্য যে বিজ্ঞানের যে প্রয়োগ উপকারী সেটা পুরো পৃথিবীর জন্যই হবে, এইটা আরেকটা হলো উমেন ইন সায়েন্স। এই জিনিসটা কিন্তু এইবার পুরো বছর ধরে এই জিনিসটা এসেছে যে আমাদের যে স্ত্রীরা, মারা, বোনরা, তাদের বিজ্ঞানের মধ্যে কি অংশীদারিত্ব। কেন কি জেনারেলি যেটা দেখা গেছে যে পদার্থবিজ্ঞান হোক অথবা ফলিত বিজ্ঞান হোক, এর মধ্যে প্রথম দিকে, এখন কিন্তু এই জিনিসটা নেই, কিন্তু প্রথম দিকে মেয়েদের অংশীদারিত্বটা কম ছিল, পুরুষদেরই প্রাধান্য ছিল। কিন্তু এখন মানে উমেন কন্ট্রিবিউশন ইন সায়েন্স এইটাও একটা ফোকাস এরিয়া। আরেকটা হলো পাবলিক ট্রাস্ট। মানে বিজ্ঞানের যে ফাইন্ডিংসগুলো সেগুলো মানুষের মধ্যে বিশ্বাস তৈরি করতে পারছে কিনা। কারণ কি আমরা এখন দেখি যে একসময় বলা হয় ডিম খাওয়া কোলেস্ট্রলের জন্য ভালো, আরেক সময় বলা হয় ভালো না। তো বিজ্ঞানের যে আবিষ্কার অথবা বিজ্ঞানের যে ফাইন্ডিংসগুলো সেগুলো বিশ্বাসযোগ্যভাবে মানুষের কাছে নিয়ে যাওয়া। আর লাস্ট হলো সায়েন্স অ্যান্ড ইনোভেশন। সেটা সবসময়ই থাকে যে বিজ্ঞানের মধ্যে যে উদ্ভাবনী শক্তি অথবা ডিসকাভারি, সেই জিনিসটা। তো এই 5টা জিনিস নিয়েই এবারের ফোকাস। আচ্ছা, এই যে দিবসটা আমরা উদযাপন করছি একটা বিশেষ ডেকে কেন্দ্র করে, মূলত যাকে কেন্দ্র করে এই দিবস উদযাপন, আমরা তার সম্পর্কে কিছুটা জানতে চাইছি। আচ্ছা, স্যার চন্দ্রশেখর ভেঙ্কটরামন উনি অসাধারণ মেধার অধিকারী ছিলেন। ওনার জন্ম তিরুচিরাপল্লিতে এবং ব্রাহ্মণ আইয়ার পরিবারে জন্ম।
ছোটোবেলার থেকে উনি অসাধারণ মেধা দেখিয়েছেন। 13 বছরে ক্লাস 10, তখনকার দিনে তো ক্লাস 10 বলা হতো না, 16 বছরে ক্লাস 12, এবং উনি 19 বছরে উনি কিন্তু চাকরিতে ঢুকেছেন ইন্ডিয়ান ফিনান্সিয়াল সার্ভিস, আজকালকার দিনে যেটা ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস। 19 বছর বয়সেই কিন্তু উনি এতে ঢুকেছেন, এবং ম্যাড্রাস প্রেসিডেন্সি কলেজ থেকে উনি গ্র্যাজুয়েশন করেছেন। তখনকার দিনে বিএসসি বিকম আলাদা করে হতো না, ওটা গ্র্যাজুয়েশনই বলা হতো। এবং তখনই মৌলিক গবেষণার জন্যে উনি ছাত্র অবস্থাতেই উনি একটা পেপার পাবলিশ করেছিলেন ডিফ্র্যাকশন অফ লাইটের উপরে। তো উনি অসাধারণ মেধার অধিকারী, এবং চাকরি সূত্রে কিন্তু উনি বিজ্ঞানী অথবা অধ্যাপক না। ইন্ডিয়ান ফিনান্সিয়াল সার্ভিসে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট জেনারেল হিসেবে উনি কলকাতাতে প্রথম চাকরি শুরু করেন। কিন্তু উনি বিজ্ঞান মনস্ক ছিলেন, বিজ্ঞানের প্রতি ওনার অত্যন্ত ভালোবাসা ছিল, যার জন্য উনি আইএসিএস যাদবপুর ওইখানে স্বাধীনভাবে বিজ্ঞান গবেষণা শুরু করেন। এবং এই আইএসিএস যাদবপুরই কিন্তু উনার নোবেল প্রাইজ প্রাপ্তির জায়গা। ওইখানেই উনি অসাধারণ রামন এফেক্ট, যেটা তখনকার দিনে বলা হতো যে যুগান্তকারী এক আবিষ্কার, এবং তখনকার দিনে না, বর্তমান সময়েও এটা একটা যুগান্তকারী আমি আবিষ্কার। সেই বিষয়ে একটু জানতে চাইছি, এই যে রামান এফেক্টের কথা বললেন, সেটা কি একটু সংক্ষেপে বলবেন? কারণ এটার মধ্যে আমি জানি যে থিওরিটিক্যাল অনেক পার্ট রয়েছে, ক্যালকুলেশনসও রয়েছে, এবং তার সঙ্গে এটা জানাবেন যে আজকের দিনে সেটা কতটুকু প্রাসঙ্গিক। আচ্ছা, রামান এফেক্ট ব্যাপারটা হলো যে উনি যখন বিদেশ যাত্রা করেন, আমাদের স্যার সিভি রমন, তখন উনি ভূমধ্য সাগর, তার জল একদম নীল এবং সবুজাভ নীল। উনাকে এই জিনিসটা ভাবালো, আসলে বিজ্ঞান তো আরম্ভ হয় জিজ্ঞাসা থেকে, উনাকে ভাবালো যে এর রং নীল কেন। রেলে, তখনকার দিনের অত্যন্ত প্রতিষ্ঠিত বিজ্ঞানী, উনার একটা এক্সপ্লেনেশন ছিল এই জল নীলের জন্যে। উনি বলেছিলেন যে আকাশের যে রং সেটাই প্রতিফলিত হয়, তার জন্যে নীল। স্যার সিভি রামন, উনি ছিলেন এক্সপেরিমেন্টালিস্ট, উনি প্রয়োগবাদী বিজ্ঞানী ছিলেন। উনার পকেটে নিকল প্রিজম ছিল, উনি এই নিকল প্রিজম দিয়ে, আর ওনার একটা ছোট্ট স্পেকট্রোমিটার ছিল, ওটা দিয়ে উনি কিছু করেন, আপনার ইনভেস্টিগেশন করার পরে উনি এই সিদ্ধান্তে আসেন যে এটা শুধুমাত্র প্রতিফলনের জন্য না, এখানে অন্য কোনো ঘটনা ঘটছে। এবং পরে উনি আইএসএস যাদবপুরে ওনার ছাত্র কৃষ্ণানের সঙ্গে মিলে উনি এটা দেখালেন যে এখানে শুধু প্রতিফলনের জন্য এটা হয় না, এটা হয় বিকজ অফ স্ক্যাটারিং অফ লাইট অ্যান্ড ডিফ্র্যাকশন অফ লাইট। পরে আর বর্তমান সময় এটার যে অ্যাপ্লিকেশন, এটা কিন্তু মারাত্মক অ্যাপ্লিকেশন। আপনার অণুর স্তরে, মলিকুলার সায়েন্সে এটা কিন্তু একটা ফিঙ্গারপ্রিন্টিংয়ের মতন কাজ করে। ফিঙ্গারপ্রিন্টিং কেমন, যেমনি ধরুন আপনার ফিঙ্গারপ্রিন্ট আর আমার ফিঙ্গারপ্রিন্ট এক না, ঠিক সেইভাবে প্রত্যেক রসায়নের কিন্তু একটা ফিঙ্গারপ্রিন্ট থাকে। এই ফিঙ্গারপ্রিন্টে, এই রমন এফেক্টের দ্বারা আপনি অভ্যর্থভাবে বলে দিতে পারেন এই রসায়নটা এইটা আর এই রসায়নটা এইটা। এই যুগান্তকারী আবিষ্কার কিন্তু সিভি রামনের জন্য। আচ্ছা, তো সেটা বলতেই পারি আজকের এআই এর যুগেও সেটা খুবই সাংঘাতিকভাবে প্রাসঙ্গিক। কেন কি, আপনি যেখানে মেটেরিয়াল সায়েন্সে কাজ করছেন, অণু নিয়ে কাজ করছেন, সেখানে কিন্তু আপনার রমন স্পেকট্রোস্কোপি যেটাকে বলা হয় সেটা ইউজ করা হয়, আজকের দিনে ইউজ করা হয়। আচ্ছা, আধুনিক ভারত, স্বয়ংসম্পূর্ণ ভারত, আজকের ভারত বেশ আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে। আপনি কি মনে করেন এই বিষয়ে? দেখুন, বিজ্ঞান দিবস আর বিজ্ঞান মনস্কতার আলোচনা হবে না, এটা হতে পারে না। তো বিজ্ঞানের যে অগ্রগতি আর মানুষের চিন্তা ভাবনার যে অগ্রগতি, সেটা সামঞ্জস্যপূর্ণ হওয়া দরকার। বিজ্ঞান কিন্তু তরতর করে এগিয়ে যাচ্ছে, আমাদের চিন্তা ভাবনাও কিন্তু তার সঙ্গে তাল মিলিয়ে এগোতে হবে। তো সবার বিজ্ঞানী হওয়ার দরকার নেই, কিন্তু বিজ্ঞান মনস্ক হওয়ার দরকার আছে। এবং বিজ্ঞানের যে কোনো কিছু জিনিসকে খুঁজে বের করার যে পদ্ধতি, সেই পদ্ধতিটা কিন্তু আমাদের শুধু বিজ্ঞানে না, আমাদের জীবনের সর্বক্ষেত্রে সেই পদ্ধতির প্রয়োগ করতে হবে। তা আমার মনে হয় যে হ্যাঁ, বিজ্ঞান যত দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, আমাদের বিজ্ঞান মনস্কতাও তত দ্রুত গতিতে এগিয়ে যেতে হবে। ভারতের অবস্থান,
ভারতের অবস্থান অত্যন্ত সুদৃঢ়। কেন কি তার কারণ হলো যে ভারতবর্ষে মেধার অভাব কোনোদিনই ছিল না, আজও নেই। ভারতবর্ষ আসলে ব্যাপারটা কি, যে ভারতবর্ষ কিন্তু মানে এখনকার যে ভারতবর্ষ, বহু আগে যদি আমরা চলে যাই, ভারতবর্ষ কিন্তু পুরো পৃথিবীকে রাস্তা দেখিয়েছে। একটা কথা আছে না যে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লভে। তো আমার যতটুকু মনে হয় ভারতবর্ষ যেভাবে মানে বিজ্ঞানে এগোচ্ছে এবং ভারতীয় সরকার যেভাবে বিজ্ঞানকে প্রোৎসাহন দিচ্ছে এবং যেভাবে ফান্ডিং হচ্ছে এবং যে রোডম্যাপ নিয়ে চলছে, যে 2047-এ ভারতবর্ষ আত্মনির্ভর ভারত হবে, সেলফ রিলায়েন্ট। তো আমার যতটুকু মনে হয় যে আবার সেই হতগৌরব ফিরে আসবে এবং ভারতবর্ষ বিজ্ঞানে পুরো পৃথিবীকে এক নতুন আলো দেখাতে সক্ষম হবে। আপনি গৌরব ফিরিয়ে আনার কথা বললেন। হ্যাঁ, এবার যদি ধরে নিই যে যুব সম্প্রদায়ের ভূমিকাটা এই বিষয়ে। হ্যাঁ, ব্যাপারটা হলো যৌবন সব থেকে বেশি সম্ভাবনাময়। সে বিজ্ঞানী হোক, কলাই হোক, যে কোনো ক্ষেত্রেই যৌবনের সম্ভাবনা মারাত্মক এবং আমাদের মেধার সব থেকে বেশি উন্মেষ কিন্তু এই যৌবনেই হয়। বিজ্ঞান মানে অনুসন্ধান করার জন্যে অধ্যবসায় খুব দরকার। তো সেটা আমার যতটুকু মনে হয় যে তরুণ যারা, তাদের বিজ্ঞানের ক্ষেত্রে আমার মনে হয় একটা অ্যাডভান্টেজ আছে যে তারা কঠোর পরিশ্রম করতে পারে, তাদের মেধা অত্যন্ত প্রখর এবং সবথেকে বড় ব্যাপার হলো যে তারা মানে একনিষ্ঠভাবে আর কি মানে ডেডিকেটেড ওয়েতে তারা সায়েন্সটাকে নিয়ে কাজ করতে পারে। কেন কি সাংসারিক অন্য কোনো ঝুট ঝামেলা তখনও তাদেরকে পায় না। তো অবশ্যই তরুণদের তো মানে বিজ্ঞানে অগ্রগতিতে তারাই মূল কাণ্ডারি। তবে একটা কথা কি, যে বিজ্ঞানকে মানে যারা তরুণ তারা বিজ্ঞান মনস্ক যদি হয় এবং বিজ্ঞানের যে সায়েন্টিফিক মেথড অফ এনকোয়ারি সেটাতে যদি তারা ট্রেন্ড হয়, তাহলে শুধু বিজ্ঞান সাবজেক্ট হিসেবে না, প্রত্যেক সাবজেক্টেরই অগ্রগতি বৈজ্ঞানিকভাবে সম্ভব। আচ্ছা, আপনি এখানটার মধ্যে অনেক কিছু বললেন। একদিকে আপনি বিশ্বাসের কথা বললেন, আমি এবারে বলছি যে অন্ধবিশ্বাসের কথা। হ্যাঁ, একদিকে আমরা সংস্কারের কথা বলি, অন্যদিকে আমরা বলি কুসংস্কারের কথা। বিজ্ঞান প্রসারের ক্ষেত্রে এই যে কুসংস্কার কিংবা অন্ধবিশ্বাস, এগুলি কি বাধা হয়ে আজও দাঁড়িয়ে আছে? ব্যাপারটা হলো যে বিশ্বাস আর অন্ধবিশ্বাস এর মাঝখানে যে সীমারেখাটা, এটা কিন্তু স্পষ্ট না। তো আমি এখানে একটা কথাই বলবো যে বহু প্রচলিত যে বিশ্বাস, যেটা বহু আগের থেকে চলে এসেছে, আমরা এটাকে অন্ধভাবে বিশ্বাস না করে আমরা বিজ্ঞান পদ্ধতি মেনে এটাকে অনুসন্ধান করি যে এই বিশ্বাস আগে কেন ছিল। যদি আগে থেকে থাকে তার কি কোনো কারণ ছিল? যদি কারণ থেকে থাকে সেই কারণ কি আজকের দিনেও সমান তাৎপর্যপূর্ণ, প্রাসঙ্গিক কিনা? যদি আজকের দিনেও সেটা প্রাসঙ্গিক হয় এবং যদি সত্যি সত্যি ওইখানে একটা নির্দিষ্ট কারণ থেকে থাকে ওই বিশ্বাসের, তাহলে ওইটা আর অন্ধবিশ্বাস না, ওইটা কিন্তু আর অন্ধবিশ্বাস রইল না। কিন্তু হ্যাঁ, যদি কোনো কারণ ছাড়া বিশ্বাস থাকে অথবা কারণ আছে কিন্তু বর্তমান সময়ে সেটা প্রাসঙ্গিক না, তাহলে সেই বিশ্বাসটাকে ছেড়ে দেওয়াই ভালো, আমার যা মনে হয় আর কি। তো অবশ্যই বিজ্ঞানে বিশ্বাসের স্থান নেই, কেন কি বিজ্ঞানীরা বিশ্বাস জিনিসটাকে খুব একটা ডিপেন্ড করতে পারেন না, ওরা পরীক্ষালব্ধ জ্ঞানের উপরই বেশি নির্ভর করে। যে বিশ্বাস থাকলেও সেটাকে পরীক্ষা করে প্রমাণিত করতে হবে যে বিশ্বাস হওয়ার কারণ যেটা, সেটা পরীক্ষালব্ধ, তাহলেই সেটা বিজ্ঞান অ্যাকসেপ্ট করে। মানে সত্যের সবসময় অনুসন্ধান করা হ্যাঁ, জরুরি। সত্যকে অনুসন্ধান করতেই হবে। হ্যাঁ, করতেই হবে, এগিয়ে যেতেই হবে। অবশ্যই, এছাড়া এগুলো সম্ভব না, আচ্ছা, এছাড়া এগুলো সম্ভব না। তাহলে কি সম্ভব সমাজের মধ্যে যে এই যে অভিশাপগুলো রয়েছে সেগুলিকে দূর করা? অবশ্যই সম্ভব। তাতে বিজ্ঞান মনস্কতা খুব দরকার। কেন কি বিজ্ঞান মনস্কতার প্রথম কথাই হলো যে আমি সত্যকে অনুসন্ধান করে আমি প্রমাণ করে তারপরে নেব। আমি অমুকে সত্য বললেই আমি সত্য মেনে নেব তা না, আমাকে পরীক্ষা নিরীক্ষা করে নিতে হবে। এবং আরেকটা হলো যে আমার যে ব্যক্তিগত বিশ্বাস, যদি দেখা যায় যে সত্য তার থেকে ভিন্ন, তাহলে কিন্তু আমি আমার ব্যক্তিগত বিশ্বাসের জন্যে সত্যকে লুকিয়ে রাখবো না, সত্যকে আমি
তুলে ধরবো, তাতে আমার ব্যক্তিগত বিশ্বাস যদি নষ্টও হয় হোক, কিন্তু সত্য প্রতিষ্ঠিত হওয়া দরকার। বিজ্ঞানের মূল কথাই তাই। আচ্ছা, এই যে বিজ্ঞান শিক্ষার যে প্রসার রয়েছে, তার মধ্যে একটা পরিবর্তন আনা চাই, কি কি ধরনের পদক্ষেপ নেওয়া জরুরি? এটা একটা খুব মৌলিক প্রশ্ন আপনি করেছেন, যে বিজ্ঞান শিক্ষা, কেন কি দেখুন, যেমন শিক্ষা তেমনই তার প্রয়োগ। তো বিজ্ঞান শিক্ষা আমরা মেনলি যেটা মনে করি সেটা হলো সায়েন্স পড়িয়ে দেওয়া, কিন্তু আমাদের যে মানসিকতা সেটা কি হবে? তো বিজ্ঞান পড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ছাত্রছাত্রীদেরকে বিজ্ঞান মনস্ক করা, সেটা মনে হয় আরও বেশি দরকার। কেন কি আমরা যদি ছাত্রছাত্রীদেরকে বিজ্ঞান মনস্ক করতে পারি, তাহলে কিন্তু বিজ্ঞান পরবর্তী সময় তারা যখন বিজ্ঞান নিয়ে অনুসন্ধান করবে, অথবা তাদের ব্যক্তিগত জীবনেও তাদের ওই যে বিজ্ঞান মনস্কতাটা প্রতিফলিত হবে। আরেকটা ব্যাপার যেটা, সেটা হলো যে এই যে আমরা যে বিজ্ঞান যে পড়াচ্ছি, আমাদের ভারতীয় যে বিজ্ঞান, সেটার খুব একটা প্রতিফলন কিন্তু আমাদের বইয়ে পত্রে নেই। আমরা যে বিজ্ঞান মূলত পড়ি সেটা হলো পাশ্চাত্য বিজ্ঞান, কিন্তু আমাদের ভারতের কিন্তু একটা অত্যন্ত গৌরবময় অতীত আছে বিজ্ঞানে, কিন্তু সেটা কিন্তু এখন আসা আরম্ভ হয়েছে, ইন্ডিয়ান নলেজ সিস্টেম দ্বারা অল্প অল্প আসছে। তো সেই জায়গাটা আমার মনে হয় একটু ধরানো দরকার। আরেকটা হলো যে সায়েন্টিফিক মেথড অফ এনকোয়ারি। দেখুন, আমাদের জীবনে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন। একটা সমস্যাকে বিজ্ঞানের পদ্ধতি মেনে সেই সমস্যাটাকে বোঝা যায় এবং সেটাকে সমাধান করা যায়, অথবা অ্যাটলিস্ট ম্যানেজ করা যায়। তো সেই জিনিসটার ট্রেনিং আমার মনে হয় খুব দরকার, সায়েন্টিফিক মেথড। আচ্ছা, আপনি কি তাহলে কি সেই সায়েন্টিফিক অ্যাটিটিউডের কথাও তার সঙ্গে হ্যাঁ, জুড়ে দিতে বিজ্ঞান চাইছেন? মনস্কতায় আপনার সায়েন্টিফিক অ্যাটিটিউড ঢুকে আছে। আর তাকে বিকশিত করার জন্য কি কি পদক্ষেপ রয়েছে? হ্যাঁ, তাকে বিকশিত করার জন্য যেটা হলো, যে সেটা হলো যে যারা পড়াচ্ছেন তাদের একটা মারাত্মক রোল। দেখুন, বাচ্চারা আমরা যেটা মুখে বলি সেটা কম শুনে, আমরা যেটা করি সেটাকে বেশি ফলো করে, সেটার থেকে শেখে বেশি। তো বিজ্ঞান শিক্ষক হিসেবে আগে আমাকে বিজ্ঞান মনস্ক হতে হবে। কেন কি আমি যদি বিজ্ঞান মনস্ক না হই, আমার ছাত্র, আমি যতই বলি যে তুমি বিজ্ঞান মনস্ক হও, সে কিন্তু তখন বুঝবে যে ও স্যার ক্লাসে পড়াবার সময় বলেন যে বিজ্ঞান মনস্ক হও, কিন্তু স্যার নিজে কিন্তু ব্যক্তিগত জীবনে এইসব করেন। তো আমি যদি বিজ্ঞান মনস্ক হই এবং আমি যদি বিজ্ঞানের যে পদ্ধতি অনুসরণ করি, শুধু বিজ্ঞানের ক্ষেত্রে না, সব ক্ষেত্রে, তাহলে আমার মনে হয় ছাত্রছাত্রীদেরকে খুব সহজেই বিজ্ঞান মনস্ক করা যেতে পারে। যেমনি একটা ছোট্ট উদাহরণ আমি দিই, যে আমরা ল্যাবের মধ্যে আমরা এক্সপেরিমেন্ট করি, বলা হয় যে এরকম রেজাল্ট আসা উচিত, এটা কিন্তু বিজ্ঞান মনস্কতা না। আমি পরীক্ষা করার আগেই বলে দিচ্ছি এরকম রেজাল্ট আসা উচিত, রেজাল্ট অন্য আসতে পারে। তো এই যে ছোট ছোট জিনিস, মানে এই জিনিসগুলো আমাদেরকে আগে শিখতে হবে, কারণ কি আমরা শিখলেই আমরা ছাত্রছাত্রীদেরকে শেখাতে পারবো। তো ওই জায়গাটা খুব সেন্সিটিভ, ওই জায়গাটা একটু খেয়াল করতে হবে। আচ্ছা, ভারতবর্ষের আগামী দিনের পরিকল্পনা বিজ্ঞান ও প্রযুক্তির ভারতবর্ষের, ক্ষেত্রে? আপনি যেটা বললেন যে আত্মনির্ভর ভারত অথবা বিকশিত ভারত, তো এটা তখনই সম্ভব যখন আমরা বিদেশ থেকে কিছু ধার না করে নিজেরা উদ্ভাবন করি। তো নিজেরা উদ্ভাবন করতে গিয়ে গবেষণা এবং বিজ্ঞানের অধ্যয়ন, বিজ্ঞানের প্রচার প্রসার সব কিছুই করতে হবে। তো ভারতবর্ষের এখন ভারতীয় সরকার যে জিনিসগুলোর উপরে মেনলি ফোকাস করছেন, এগুলো হলো যেমনি সেমিকন্ডাক্টর। কেন কি আমরা এখনও কিন্তু সেমিকন্ডাক্টরের জন্য বিদেশের উপরে নির্ভর করেছিলাম। কিছুদিন আগে গ্যালিয়াম নাইট্রেট সেমিকন্ডাক্টরের উপরে একটা ব্রেক থ্রু হয়েছে। তো সেমিকন্ডাক্টর একটা জায়গা, কোয়ান্টাম কম্পিউটিং একটা জায়গা যেটা সরকার জোর দিচ্ছে। তারপরে আপনার ডিফেন্স টেকনোলজি একটা জায়গা, কেন কি প্রতিরক্ষা যে টেকনোলজি সেটা খুব দরকার আমাদের। তারপরে আপনার কোয়ান্টাম কম্পিউটিং আছে, ইনফরমেশন প্রসেসিং। তো এই কয়েকটা জায়গা আছে। আর বায়ো ম্যানুফ্যাকচারিংও একটা জায়গা যেটা সরকার জোর দিচ্ছে। আর গ্রিন এনার্জি, মানে এই আপনার পেট্রোল ডিজেলের উপর নির্ভরতা কমিয়ে গ্রিন এনার্জি।
আর ক্লাইমেটিক চেঞ্জ এবং স্পেস টেকনোলজি, এই কয়েকটা সেক্টরের উপরে গভর্নমেন্ট এখন জোর দিচ্ছে। তো এই জিনিসগুলোর উপরেই ভারতবর্ষে ভবিষ্যতে কিছু বড় কিছু হতে যাচ্ছে, এই সেক্টরগুলো যেগুলো গভর্নমেন্টের মানে ফোকাস আর কি। আচ্ছা, তো আপনি তো দীর্ঘদিন ধরে টিচিং লার্নিং প্রফেসরের সঙ্গে আপনি জড়িয়ে আছেন। আপনি কি দেখছেন স্টুডেন্টসদের মধ্যে কতটুকু তারা আগ্রহ প্রকাশ করছে এই ফিল্ডসগুলোর মধ্যে যাওয়ার জন্য? দেখুন, ছাত্রছাত্রী মানে আমি আমার অভিজ্ঞতা থেকে যেটা বলি, আমরা দু রকমের ছাত্রছাত্রীদেরকে পাই। এক, যারা তাদের জানার ইচ্ছে সাংঘাতিক, তারা পড়াশোনা করে ভালোবেসে, পড়াশোনার জন্যেই পড়াশোনা করে। আর আরেক দল হলো যারা ভালো একটা চাকরি পাওয়ার জন্য পড়াশোনা করে। তো এখন কোনটার সংখ্যাটা বেশি, প্রথমটার নাকি দ্বিতীয়টার সংখ্যা বেশি। আচ্ছা, কেন কি ওই রকম ছাত্র খুব মানে রেয়ার, কিন্তু তারা খুবই মানে ব্লেসড, এবং তারা ওই সিভি রামনের মতন ছাত্র আর কি। তো ব্যাপারটা হলো যে দ্বিতীয় যে দল যারা মানে ওই চাকরি পাওয়ার জন্য, তাদের কাছে কিন্তু এই ক্ষেত্রগুলো খুব গুরুত্বপূর্ণ। কেন কি তারা জানে যে ভবিষ্যতে যে চাকরি বাকরিগুলো হবে সেগুলো এই সেক্টরগুলোতেই হবে। তো এখন দেখবেন যেমনি আমি যেমনি ইঞ্জিনিয়ারিং কলেজে আছি, আমাদের এখানে যে ছাত্ররা ভর্তি হতে আসে প্রথমেই বলে কম্পিউটার সায়েন্স লাগবে। কেন কম্পিউটার সায়েন্স লাগবে? গভর্নমেন্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে জোর দিচ্ছে, কোয়ান্টাম কম্পিউটিংয়ের উপরে জোর দিচ্ছে, ইনফরমেশন প্রসেসিং অ্যান্ড ডেটা সায়েন্সের উপরে জোর দিচ্ছে। এই তিনটে কিন্তু এই ব্রাঞ্চের সঙ্গে সম্পর্কিত। তো দ্বিতীয় দল তো অবশ্যই, আর প্রথম যে দল তারা এটার উপরে কেন জোর দেবে, তার কারণ হলো যে সরকার যে ক্ষেত্রগুলোর উপরে জোর দেয় ফান্ডিং ওইখানে বেশি হয়। তো তারা অত্যন্ত বুদ্ধিমান, তারা জানে যে ভবিষ্যতে যে গবেষণা হবে, গবেষণার মুখটা এই দিকে হবে। তো তারাও যদি এই দিকেই যায় তাহলে তারা গবেষণার যে মানে অভিমুখ অথবা গবেষণার যে ফান্ডিং সেটা তাদের পেতে সুবিধা হবে। তো দু দলেরই মুখ এদিকে, কিন্তু তাদের অবজেক্টিভটা ডিফারেন্ট। এই যে গবেষণার কথা আপনি বললেন, কি কি সুযোগ রয়েছে আমাদের রাজ্যে? আমাদের রাজ্যে বর্তমানে শিক্ষাক্ষেত্রে যথেষ্ট উন্নতি হয়েছে, গবেষণা ক্ষেত্রে যথেষ্ট উন্নতি হয়েছে। আপনি দেখুন, এনআইটি আগরতলা আছে, এখানে ভালো গবেষণার সুযোগ আছে। শুধু ইঞ্জিনিয়ারিংয়ে না, সায়েন্সেও খুব ভালো গবেষণার সুযোগ আছে। ত্রিপুরা ইউনিভার্সিটি আছে, আরও অনেকগুলো ইউনিভার্সিটি আছে। আরেকটা জিনিস আমি বলতে চাই, আমাদের এখানে একটা ফরেন্সিক সায়েন্স ল্যাব আছে। ওটা কোনো ইউনিভার্সিটি না, কিছু না, কিন্তু গবেষণার জন্য কিন্তু ওইখানে খুব ভালো যন্ত্রপাতি আছে, খুব ভালো ব্যবস্থা আছে। তো রাজ্যে অবশ্যই মানে আস্তে আস্তে উন্নতি হচ্ছে। তবে হ্যাঁ, নর্থ ইস্টে মানে আপনি যদি ভারতবর্ষের অন্য জায়গার সঙ্গে তুলনা করেন তাহলে নর্থ ইস্টে উন্নতিটা এখন হচ্ছে, আগে এতটা ছিল না। এখন কিন্তু আস্তে আস্তে সারা ভারতবর্ষের সঙ্গেই নর্থ ইস্টও উন্নতি হচ্ছে গবেষণার ক্ষেত্রে। আচ্ছা, কি কি ধরনের সমস্যার মূলত তাদের সম্মুখীন হতে হয় যারা গবেষকরা রয়েছে, বা কোথায় সেই লিমিটেশনসটা? হ্যাঁ, গবেষণাতে ব্যাপারটা হলো যে সমস্যা, বিশেষ করে আমি ত্রিপুরা রাজ্যের কথা ত্রিপুরা বলছি। রাজ্যে গবেষণাতে যে সমস্যাটা হচ্ছে এই মুহূর্তে, সেটা হলো এক হলো যে আপনি যদি আইআইটি অথবা আইআইএসসি ওইরকম প্রিমিয়ার ইনস্টিটিউটের সঙ্গে তুলনা করেন তাহলে কিন্তু আমাদের এখানে এখনও অল্প কিছু ঘাটতি আছে। তো ওই সব জায়গাতে গিয়ে ওদের ল্যাব ব্যবহার করা এটা খুব একটা সহজ না। তো এখানে ওইটা একটা মানে এখানে আমাদের এখানে যা ব্যবস্থাপনা আছে ওইটা ব্যবহার করেই আমাদের গবেষণাটা করতে হবে, এটা একটা সমস্যা আছে। তবে এই সমস্যাটা খুব মারাত্মক কিছু না, কেন কি সিভি রামন উনি নিজে যন্ত্র বানিয়ে উনি আবিষ্কার করেছিলেন। তো আমি যদি বলি যে এটা একটা মারাত্মক অসুবিধা, তাহলে মারাত্মক না, তবে এটা একটা অসুবিধা। আর আরেকটা হলো যেটা মানে আমার মনে হয় আর কি, যে নর্থ ইস্টের যে মানে বিজ্ঞানের যে প্রচার প্রসার সেটা সারা ভারতবর্ষের সঙ্গে সমতালে হচ্ছে না, মানে একটু কম হচ্ছে। তবে আস্তে আস্তে জিনিসগুলো ইমপ্রুভ হচ্ছে। আচ্ছা, কেউ যদি গবেষণা করতে চায়, হুম ধরুন এই ফিল্ডে আসতে চায়, তাকে কি কি জিনিস অতিক্রম করতে হবে এবং কি কি জিনিস তার ফেভারে থাকা উচিত? গবেষণা করার জন্য প্রথমেই যে জিনিসটা দরকার সেটা হলো কিউরিওসিটি, জিজ্ঞাসা। কেন কি আমার যদি মন জিজ্ঞাসু না হয়, নতুন কিছু জানার ইচ্ছে না থাকে, তাহলে তো গবেষণা করে লাভ নেই। তো
এইটা একটা জিনিস। আরেকটা হলো যে আমি যে ফিল্ডেই গবেষণা করব না কেন, সেই ফিল্ডের উপরে আমার একটা ভালো পড়াশোনা থাকতে হবে, একটা ভালো দখল থাকতে হবে। আর না হলে কিন্তু ওইটা করা একটু ডিফিকাল্ট। পরে হয়তো পড়াশোনা করে ডেভেলপ করা যায়, কিন্তু একটু ডিফিকাল্ট। আরেকটা হলো পারসিভিয়ারেন্স অথবা লেগে থাকার যে অদম্য ইচ্ছা, যে আমি পরিশ্রম করব, আমি লেগে থাকব, ফেলিওর হতে পারে কিন্তু আমি ছেড়ে দেব না। তো এই জিনিসটা খুব দরকার। আর আরেকটা হলো যেটা বিজ্ঞান মনস্কতা। কেন কি বিজ্ঞান গবেষক যদি বিজ্ঞান মনস্ক না হয়, তাহলে কিন্তু গবেষণা উপলব্ধ যে ফল সেটা কিন্তু বিশ্বাসযোগ্য হবে না। আচ্ছা, তো এই নর্থ ইস্ট জিনিসগুলো- স্টুডেন্টদের জন্য কি কোনো স্পেশাল কিছু রয়েছে ফান্ডিং বা ফিনান্সিয়াল সাপোর্টের জন্য হ্যাঁ, গভর্নমেন্ট নর্থ তরফ ইস্টের থেকে? জন্য ফান্ডিং আছে। নর্থ ইস্টের জন্য, কেন কি নর্থ ইস্ট স্পেশাল ক্যাটাগরি স্টেট হিসেবে পড়ে। এখানে 90% যত রকমই প্রজেক্ট হয়, 90% সেন্ট্রাল গভর্নমেন্ট ফান্ড করে, 10% স্টেট গভর্নমেন্ট ফান্ড করে। এবং নর্থ ইস্টের স্টুডেন্টরা যদি অথবা প্রফেসররাও যদি কোনো প্রজেক্ট লেখে, সেটাকে কিন্তু স্পেশাল কেয়ার নিয়ে কনসিডার করা হয়। তো প্রজেক্ট পাওয়ার সম্ভাবনা খুব বেশি। আচ্ছা, সায়েন্টিফিক কমিউনিকেশন, তার সঙ্গে আজকের এই দিবসের যে আমরা সেলিব্রেট করছি তার কি যোগাযোগ রয়েছে? এটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে বিজ্ঞান শুধু বিজ্ঞানীদের মাঝখানেই সীমাবদ্ধ থাকবে না। এই যে আজকের প্রোগ্রাম, এটাও কিন্তু সায়েন্টিফিক কমিউনিকেশন, সহজভাবে বিজ্ঞানকে সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়া। তো এটা তো অবশ্যই, কেন কি দেখুন যে আমাদের বিজ্ঞান কয়জন পড়াশোনা করে অথবা বিজ্ঞান নিয়ে কয়জন কাজকর্ম করে। আমার তো মনে হয় ভারতবর্ষের 1% পপুলেশন হবে, কি খুব বেশি হলে 2%, তার বেশি তো হবে না। তো এই যে 98% পপুলেশন, তারা বিজ্ঞানকে ব্যবহার করছে এবং নিজের মনের অজান্তেই ব্যবহার করছে। তো তারা যদি সহজ কথায় জানতে পারে তারা যেটাকে ব্যবহার করছে সেটার পেছনের গল্পটা কি, কিভাবে সেটা আবিষ্কার হয়েছে, সেটার ভালো দিক কি, সেটার খারাপ দিক কি, সেটাকে আরও ভালোভাবে করার জন্য কি চিন্তাভাবনা করা হচ্ছে, তাহলে তারা যেটা ব্যবহার করছে সেটাকে তারা কনসিয়াস অবস্থাতে ব্যবহার করতে পারবে, আনকনসিয়াস অবস্থাতে ব্যবহার করবে না। এবং তারাও তখন কন্ট্রিবিউট করতে পারবে, তারা বুঝবে যে বিজ্ঞানের গুরুত্ব কী, বিজ্ঞান পড়াশোনার গুরুত্ব কী, বিজ্ঞান মনস্কতার গুরুত্ব কী। এবং বিজ্ঞানের যে পদ্ধতি, এই পদ্ধতি তো যেমনি আমার আপনার জীবনের যে সাধারণ সমস্যাগুলো, এগুলো আমরা বিজ্ঞান পদ্ধতি দিয়ে আমরা করতে পারি, ইনভেস্টিগেট করে দেখতে পারি। তো এই যে আপনি বললেন যে সায়েন্টিফিক কমিউনিকেশন, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন কি বিজ্ঞান কিন্তু শুধু ওই ল্যাবের মধ্যে আবদ্ধ থাকা উচিত না। এটা খুব সহজ ভাষায়, সাবলীল ভাষায় এটা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়া উচিত। এবং আজকের দিবসের কিন্তু যে বিজ্ঞান দিবসের কিন্তু মেইন ফোকাস এটাই কিন্তু মেইন ফোকাস। তাহলে শুধুমাত্র একটা দিনের মধ্যে সীমাবদ্ধ না রেখে আমরা গোটা বছর জুড়ে এই দিবসের গুরুত্ব অনুধাবন করে আমাদের এগিয়ে চলা উচিত, হ্যাঁ, তাই তো? তা তো বটেই। এটা একটা দিন ঠিক করা হয়েছে সিভি রামনকে করার জন্য, শ্রদ্ধার সম্মান জন্য, জানানোর কিন্তু জন্য। তার রেশ থাকুক সারা বছর ধরে। অনেক অনেক কৃতজ্ঞতা আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য। তার সঙ্গে ধন্যবাদ জানাই আপনাদেরকেও যারা এতক্ষণ ধরে আমাদের সঙ্গে ছিলেন। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।